গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ডস 2.0 থেকে 36 নম্বর ক্লাস 36তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। এবং আমাদের যে ক্লাস রুটিন আছে আগস্ট মাসের সকাল 8:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে। বাকি অন্যান্য কোন ক্লাস কখন হয় একটু দেখে রাখো। প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে। পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি আমাদের TWS একাডেমি অ্যাপে করানো হচ্ছে। এবং এখন বর্তমানে যে ব্যাচগুলো তোমরা পাচ্ছ, নতুন ব্যাচের মধ্যে রেলওয়ে এসএসসির একটা প্র্যাকটিস ব্যাচ পাচ্ছ। প্র্যাকটিস ব্যাচ পিএসসি ক্লার্কশিপ এবং ডব্লিউবিপি এক্সামকে টার্গেট করে, এটা হচ্ছে আমাদের ব্যাচ নাম্বার 2। পাশাপাশি ফাউন্ডেশন ব্যাচ অন ডব্লিউবিপি টেট, প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য। তো এই সমস্ত ব্যাচ তোমরা কিভাবে জয়েন করবে, TWS অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোরে গিয়ে, সেখানে তুমি অ্যাপে লগ ইন করো তোমার ফোন নাম্বার দিয়ে এবং পেড কোর্স বাটনে যাও, সেখানে গিয়ে তোমরা সমস্ত রকম কোর্স এখানে দেখতে পাবে। তো যেটা তোমার প্রয়োজন বা ইচ্ছা হচ্ছে সেখানে তুমি বাই নাও অপশানে গিয়ে তুমি ব্যাচটি নিতে পারছ। তো চলো আজকের আমরা প্রশ্ন আলোচনা শুরু করব। প্রত্যেকে যারা কানেক্ট আছে অবশ্যই সেশনটি লাইক করো, শেয়ার করো, শেষ পর্যন্ত অবশ্যই কানেক্ট থাকো। তো প্রথম প্রশ্ন, মালঞ্চখন্ড নামে যে তামার খনিটা আছে সেটি কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। তো ভারতবর্ষের বিভিন্ন তোমার খনি রিলেটেড প্রশ্ন, তামার খনি, অভ্র খনি, কোডারমা আছে যেমন ঝাড়খণ্ডে, পাশাপাশি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে। রাজস্থানে রয়েছে খেত্রি তাম্রখনি, মধ্যপ্রদেশে রয়েছে মালঞ্চখন্ড, রাজস্থানে রয়েছে খেত্রি, যেটা খুব পরীক্ষায় আসে, এটা মনে রাখবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মহারাষ্ট্র এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী কে আছেন? দেবেন্দ্র ফডনবিস, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন, একনাথ শিন্ডে। প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? মহারাষ্ট্র রাজ্যের বর্তমান চিফ মিনিস্টার একনাথ শিন্ডে। 2023-24 সালে অর্থাৎ 23-24 সেশনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কে জয়লাভ করলো? কোন দল জয়লাভ করেছে? চ্যাম্পিয়ন্স লিগ যেটা হচ্ছে ফুটবল প্রতিযোগিতা, ইউরোপের বিভিন্ন বড় বড় ক্লাবগুলো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তো সেই চ্যাম্পিয়ন্স লিগ প্রতিযোগিতায় কোন টিম চ্যাম্পিয়ন হলো? প্রত্যেকে বলো। লিভারপুল, রিয়াল মাদ্রিদ, ডর্টমুন্ড, ম্যানচেস্টার সিটি। তো গতবার চ্যাম্পিয়ন ছিল ম্যানচেস্টার সিটি, এবার কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে রিয়াল মাদ্রিদ। 23-24 সেশনে ডর্টমুন্ডকে হারিয়েছে তারা 2-0 গোলে, হারিয়েছে ফাইনাল খেলায়। রিয়াল মাদ্রিদ এই নিয়ে তারা 15 বার এই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে। উয়েফা ইউরোপা লিগ রয়েছে, যেটা জিতেছে আটালান্টা, ইটালিয়ান ক্লাব। আচ্ছা, হুমায়ুন, মুঘল সম্রাট হুমায়ুনের প্রকৃত নাম কি ছিল? হুমায়ুন হচ্ছে বাবরের পুত্র হুমায়ুন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, তার বড় ছেলে হুমায়ুন। হুমায়ুনের প্রকৃত নাম কি? জালালউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, জহিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন, নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন, ওমর শেখ মির্জা। এই যে অপশনগুলো তোমরা পাচ্ছ, কারেক্ট অ্যান্সার কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন। অপশন সি এখানে সঠিক উত্তর আছে। তো হুমায়ুন সম্পর্কে আমরা জানতে পারি হুমায়ুন নামা, তার আত্মজীবনীমূলক গ্রন্থ রয়েছে হুমায়ুন নামা। তোমরা বলবে যে হুমায়ুন নামা কে রচনা করেছেন? হুমায়ুন নামা কে লিখেছেন? লিখেছেন গুলবাদন বেগম, বাবর কন্যা তথা হুমায়ুনের বোন গুলবাদন বেগম এই হুমায়ুন নামা রচনা করেছেন। হুমায়ুনের সময়ে মুঘল সাম্রাজ্য শেরশাহের সঙ্গে যুদ্ধে কিন্তু পরাজিত হয় এবং একটা ব্রেক আমরা দেখতে পাই। মুঘল সাম্রাজ্যে 1540 থেকে 55 সুরি সাম্রাজ্য রয়েছে এবং তারপরে আবার মুঘল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করছে হুমায়ুন। তারপর তার ঠিক পরের বছর 1556 সালের জানুয়ারিতে তিনি মারা যায়। তো হুমায়ুনের যে সমাধিস্থল রয়েছে সেটা কোথায় আছে? হুমায়ুনের সমাধি রয়েছে দিল্লিতে। দিল্লিতে হুমায়ুন টম্ব অবস্থিত। হুমায়ুন
টম কোথায় অবস্থিত? মনে রাখবে দিল্লিতে অবস্থিত। আচ্ছা, সব থেকে পুরনো পারমাণবিক কেন্দ্র কোনটি ভারতবর্ষে? সব থেকে পুরনো পারমাণবিক কেন্দ্র কোনটি? নারোরা, কোটা, তারাপুর, কোনটি নয়। প্রত্যেকে বলো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম পারমাণবিক কেন্দ্র নাম কি? উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রের তারাপুর। মহারাষ্ট্রের তারাপুর ভারতের সব থেকে পুরনো পারমাণবিক কেন্দ্র, অর্থাৎ অ্যাটমিক পাওয়ার সেন্টার। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? ট্রোপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। অর্থাৎ বায়ুমণ্ডল আমরা জানি বেশ কিছু স্তরে আমরা ভাগ করছি বায়ুর ঘনত্ব অনুযায়ী। বায়ুর ঘনত্ব, উষ্ণতা বেশ কিছু ডিফারেন্স আছে। তো প্রথম স্তর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার। তো এই ধরনের এগুলো রয়েছে। মেসোস্ফিয়ার হচ্ছে সব থেকে শীতলতম স্তর, থার্মোস্ফিয়ার হচ্ছে উষ্ণতম স্তর। উষ্ণতম স্তর। আচ্ছা, ট্রোপোস্ফিয়ার যেটা সর্বনিম্ন স্তর, এখানে ঝড় বৃষ্টি হয়, এটাকে ঝড় ঝঞ্ঝার স্তরও বলা হয়, বা তোমার ক্ষুব্ধমণ্ডল বলা হয়। ঝড় বৃষ্টি যত এগুলো হয় সেই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই পড়ছে। স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে বিমান চলাচল হয়, সেখানে ঝড় বৃষ্টি বা সেই ব্যাপারটা নেই বেশি। স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা বলি শান্ত মণ্ডল। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম? প্রশ্নটা ভালো করে খেয়াল করো, দেন অ্যান্সার করো। ভারতবর্ষের যদি আমরা বনভূমির পার্সেন্টেজ দেখি, শতকরা 21%, অর্থাৎ 21 ভাগ জায়গা বনভূমির দখলে বা বনভূমি আছে। তো এই যে বনভূমি সব থেকে কম আছে কোন রাজ্যে? মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, সিকিম। তো ভারতবর্ষে সব থেকে কম বনভূমি অবস্থিত হরিয়ানা রাজ্যে। আর যদি বলা হয় বেশি, সেটি হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম হরিয়ানা রাজ্যে। মানুষের শরীরে কিডনির রোগ মূলত কোন দূষক পদার্থের কারণে হয়? মানুষের শরীরে কিডনির রোগ মূলত কোন দূষক পদার্থের কারণে হয়? কোবাল্ট, ক্যাডমিয়াম, কার্বন, লোহা। বলো এখানে সঠিক উত্তর কি হবে? মানুষের শরীরে কিডনির রোগ মূলত কোন দূষণের ফলে হয়? উত্তর মনে রাখবে ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম দূষণে আমরা জানি ইটাই রোগ হয়। ইটাই রোগ হয়, যেটা কিন্তু কিডনির ক্ষতি করে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পক্ষী এবং সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? পক্ষী এবং সরীসৃপ দুটো প্রজাতি, এদের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম কি? আর্কিওপটেরিক্স, প্লাটিপাস, পেরিপেটাস, অক্টোপাস। তো প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় বহুবার এসছে এবং আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে এখানে আর্কিওপটেরিক্স। অপশন এ সঠিক উত্তর আছে। আর্কিওপটেরিক্স এটি হচ্ছে পক্ষী এবং সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষা করে। পাশাপাশি প্লাটিপাস যেটা হংসজন্ত সরীসৃপ এবং স্তন্যপায়ী, পেরিপেটাস অঙ্গুরিমাল সন্ধিপদ, লাংফিশ মৎস্য উভচর, স্ফেনোডন উভচর সরীসৃপ। এই সমস্ত প্রজাতির মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীগুলোর নাম একটু লিস্ট দিয়েছি, তোমরা প্রয়োজনে অবশ্যই নোট করে নেবে, পরীক্ষা আসতে পারে। সবরমতী নদী নিচের কোন শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে? সবরমতী নদী এটি কোন পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে? বলো সঠিক উত্তর এখানে কি হবে? আরাবল্লী, সাতপুরা, বিন্ধ্য পর্বত, পশ্চিমঘাট পর্বত। তো এখানে সবরমতী নদী আমরা
উত্তর কি হবে? আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। সাতপুরা, বিন্ধু এই সমস্ত পর্বতগুলো আমরা পাচ্ছি মধ্যপ্রদেশ। আরাবল্লী কোথায়? রাজস্থানে। ফায়ার আইস কি? বলো, ফায়ার আইস কি? মিথেন, মিথেন হাইড্রেট, কার্বন ডাই অক্সাইড, মিথানল। এই যে চারটি অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তর কি হবে? প্রত্যেক অ্যান্সার করো, বলো। সকলের সেশনটি যারা কানেক্ট আছে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন, অলরেডি পরীক্ষায় এসছে। ফায়ার আইস, এটা হচ্ছে মিথেন হাইড্রেট। তোমরা বলবে এর সংকেত কি হবে, কেমিক্যাল ফর্মুলাটা কি আছে? আচ্ছা, কার্বন ডাই অক্সাইড শুষ্ক বরফ। আর একটা প্রশ্ন, ড্রাই আইস, এটা হলো ফায়ার আইস। আর একটা রয়েছে ড্রাই আইস বা শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড। কঠিন কার্বন ডাই অক্সাইড আমরা জানি এটাকে বলা হয় শুষ্ক বরফ। আর এটা হলো এটা ড্রাই আইস। আর ফায়ার আইস মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4CH4। 4CH4 মিথেন, তার সঙ্গে 23 অণু জল আছে, 23H2O, 23 অণু জল এবং 4 অণু তোমার মিথেনের মিশ্রণটাকে বলা হচ্ছে ফায়ার আইস, যেটা মিথেন হাইড্রেট। আচ্ছা, বেতলা জাতীয় উদ্যান, বেতলা ন্যাশনাল পার্ক, এটি কোন রাজ্যে অবস্থিত? বলো, বেতলা ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা, কর্ণাটক, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র। সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে অ্যান্সার করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড এখানে সঠিক উত্তর হয়ে যাবে। হাজারিবাগ অভয়ারণ্য, সেটি কোথায়? সেটিও কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তুলুক বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? তুলুক বংশ, এই তুলুক বংশের নাম আমরা পাচ্ছি বিজয়নগর সাম্রাজ্যে। এটি কোথায় পাচ্ছি? দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে আমরা পাচ্ছি তুলুক বংশ। এই তুলুক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বীর নরসিংহ। তুলুক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তুলুক বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে কৃষ্ণদেব রায়। তিনি ছিলেন শ্রেষ্ঠ রাজা তুলুক বংশের। পাশাপাশি টোটাল বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়কে বলা হয়। এবং তুলুক বংশের শেষ রাজা হচ্ছে সদাশিব রায়। শেষ রাজা নাম কি? সদাশিব রায়, বা মতান্তরে অনেক জায়গায় রাম রায় আছে, যদিও রাম রায় সদাশিব রায়ের মন্ত্রী ছিলেন। আচ্ছা, রাষ্ট্রনৈতিক অর্থবিদ্যার জনক হিসেবে অভিহিত করা হয় কাকে? রাষ্ট্রনৈতিক অর্থবিদ্যার জনক কাকে বলা হয়? আলফ্রেড মার্শেল, অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, জে.এস. মিল, কাকে বলা হয়? বলো, সঠিক উত্তর এখানে কি হবে? অর্থবিদ্যার জনক আমরা অ্যাডাম স্মিথ কে জানি, তো এই রাষ্ট্রনৈতিক বললেও উত্তর একই হবে। অ্যাডাম স্মিথ যাকে বলা হয় রাষ্ট্রনৈতিক অর্থবিদ্যার জনক। নাইরোবি কোন দেশের রাজধানী? নাইরোবি এটি কোন দেশের রাজধানী? মরিশাস, সুইডেন, কেনিয়া, ইকুয়েডর। বলো তো। কিছুদিন আগে আমরা একটা ক্লাস করিয়েছিলাম তোমাদের, যে দেশ এবং রাজধানীর নাম, মুদ্রার নাম, পার্লামেন্টের নাম। তো সেখানে এই প্রশ্নটাও ছিল। নাইরোবি এটি কোন দেশের রাজধানী? উত্তর হবে কেনিয়া। কেনিয়া রাজধানী। সুইডেনের রাজধানী স্টকহোম। স্টকহোম। ইকুয়েডর রাজধানী কি বলা হয়েছিল? বলো, ইকুয়েডর রাজধানী কি বলা হয়েছিল? মনে আছে? কমেন্ট করে জানাও। আচ্ছা বলো, শিল্প ভারতীয় অর্থনীতির কোন ক্ষেত্রে পড়ে? প্রাথমিক, গৌণ, তৃতীয়, নাকি কোনোটাই নয়? তো ভারতীয় অর্থনীতির যে তিনটি প্রাথমিক স্টেজ রয়েছে, প্রাথমিক ক্ষেত্র, গৌণ ক্ষেত্র এবং টারশিয়ারি সেক্টর বা তৃতীয় ক্ষেত্র, এই তিনটি স্টেজের মধ্যে কোন স্টেজে পড়ছে শিল্প? তো প্রাথমিক ক্ষেত্রের মধ্যে আমরা কৃষিকাজ বলতে পারি, কৃষিকাজ, পশুপালন
এগুলো প্রাইমারি সেক্টরে পড়ে। গৌণ ক্ষেত্রে বিভিন্ন শিল্প কলকারখানা, এগুলো আমরা গৌণ ক্ষেত্রে বলতে পারি। এবং তৃতীয় হচ্ছে পরিষেবা ক্ষেত্র, তৃতীয় হচ্ছে পরিষেবা সেক্টর। বলো সেল এর ফুল ফর্ম কি? তো এই সেল এর পুরো কথা কি? প্রশ্নটা হচ্ছে সেলের ফুল ফর্ম স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সিকিউরিটি অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, স্টিল অ্যাটম অফ ইন্ডিয়া, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এই যে অপশনগুলো আছে, প্রথম অপশনটা কিন্তু সঠিক আছে। এবং বলতে হবে যে সেল কবে গঠিত হয়। তো ভারতবর্ষে যে সমস্ত স্টিল ফ্যাক্টরি রয়েছে, স্টিল ইন্ডাস্ট্রি রয়েছে, তো সেগুলো নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে সেল। তো এই সেল গঠিত হয়েছিল 1973 সালে, 1973-তে সেল গঠিত হয়। এটাও কিন্তু মনে রাখবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, 21শে ফেব্রুয়ারি কোন দিবস পালন করা হয়? 21শে ফেব্রুয়ারি এই যে দিন আছে, এই দিনে কোন দিবস পালন করা হয়? স্বাস্থ্য দিবস, হেপাটাইটিস দিবস, মাতৃভাষা দিবস নাকি জনসংখ্যা দিবস? 21শে ফেব্রুয়ারি দিনটি কিন্তু খুবই উল্লেখযোগ্য। এবং এই দিনটি যে দিবস হিসেবে পালিত হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ইন্টারন্যাশনাল মাদার টাং ডে। ভাষা আন্দোলন হয়েছিল এই দিন 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, অন্যান্য যে ডে গুলো আছে এখানে আমরা জানি স্বাস্থ্য দিবস যেটা 7 এপ্রিল, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। হেপাটাইটিস দিবস হচ্ছে 28শে জুলাই, 28 জুলাই। এবং জনসংখ্যা দিবস হচ্ছে 11 জুলাই। নিম্নের কোন রাজ্যটির ভুটানের সঙ্গে কোনো সীমানা নেই? ভালো করে খেয়াল করো, ভারতবর্ষের কোন রাজ্যের সঙ্গে ভুটানের সীমানা নেই? তো উত্তর কি হবে এখানে? মেঘালয়। দেখো, ভুটানের সঙ্গে আমরা যদি দেখি, সিকিমের সঙ্গে কানেকশন রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে, অরুণাচল প্রদেশের সঙ্গে রয়েছে এবং অসমের সাথে রয়েছে। অসম বা আসাম, এই 4টি রাজ্যের সঙ্গে কিন্তু ভুটানের সীমানা আছে। আর কোন রাজ্যের সঙ্গে আছে বলতে পারবে? ভুটানের সঙ্গে সীমানা আছে আর কোন কোন রাজ্যের? এই 4টি রাজ্যের সঙ্গে কিন্তু সীমানা রয়েছে। 1, 2, 3, 4। নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? নোবেল পুরস্কার দেওয়া হয় না, ভালো করে এখানে খেয়াল করো। পদার্থবিদ্যা, গণিত, রসায়ন নাকি শান্তি? নোবেল পুরস্কার দেওয়া হয় 6টি বিষয়ে, এটা আমরা জানি। তো এখানে যে বিষয়টা আছে, গণিতে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় না। গণিতে একটা পুরস্কার দেওয়া হয় যেটাকে বলা হয় অ্যাবেল পুরস্কার। গণিতে অ্যাবেল পুরস্কার দেওয়া হয়, নোবেলের বিকল্প। ঠিক আছে, গণিতে দেওয়া হয় অ্যাবেল পুরস্কার। তো এখানে নোবেল পুরস্কার দেওয়া হয় যে সমস্ত বিষয়ে, তার মধ্যে কি কি আছে? 1 নম্বর আমরা বলতে পারি সাহিত্য, সাহিত্য, অর্থনীতি, শান্তি। আচ্ছা, 4 নম্বর রসায়ন বিদ্যাতে দেওয়া হয়। 5 নম্বর হচ্ছে পদার্থবিদ্যা এবং 6 নম্বর হচ্ছে
চিকিৎসাবিদ্যায় দেওয়া হয়, চিকিৎসাতে দেওয়া হয়, এই 6টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। আচ্ছা, বর্তমানে আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে তার মধ্যে একটু দেখে নাও। ফাউন্ডেশন 3.0 কম্বো ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন, রেলওয়ে ব্যাচ, প্র্যাকটিস ব্যাচ, সমাধান ফাউন্ডেশন 2.0। এছাড়া রয়েছে পাশাপাশি নতুন ক্লার্কশিপ এবং ডাব্লিউবি এক্সামের জন্য একটা প্র্যাকটিস ব্যাচ আবারও নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে 2 নম্বর ব্যাচ। যদি কারো মনে হয় প্রয়োজন আছে, অবশ্যই ডিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করো, সেখানে গিয়ে তুমি দেখতে পাবে। আচ্ছা বলো, প্রোটিন খাদ্যের তাপন মূল্য কত? ক্যালোরিফিক ভ্যালু। তো বিভিন্ন খাদ্যের দহনে যদি বলা হয় 1 গ্রাম প্রোটিন দহনে কত গ্রাম তাপ উৎপন্ন হবে, 1 গ্রাম ফ্যাট দহনে কত গ্রাম তাপ উৎপন্ন হবে, তো সেগুলো কিন্তু এখানে আছে। আমরা যে সমস্ত খাদ্য খাই সেই সমস্ত খাদ্যকে আমরা বেসিক্যালি যে ভাগে ভাগ করি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। সব থেকে তাপন মূল্য বেশি হচ্ছে ফ্যাটের। তো প্রোটিন খাদ্যের তাপন মূল্য হচ্ছে 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম। কার্বোহাইড্রেট বলা হচ্ছে 4.0, ঠিক আছে, পার গ্রাম। এটা বললাম 4.1, একটু বেশি সামান্য। কোথাও কোথাও তুমি বইতে এই দুটো একই দেওয়া আছে, কোথাও বইতে একই রকম দেওয়া রয়েছে, 4 দেওয়া রয়েছে। আচ্ছা যাই হোক, এটা 9.3। এই হচ্ছে তাপন মূল্য, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। ভারতের গভীরতম বন্দরের নাম কি? ভারতের গভীরতম বন্দর কি? গভীরতম বন্দরের নাম কি? মারমাগাঁও, বিশাখাপত্তনম, কান্দালা পোর্ট নাকি মুম্বাই? তো শহর বন্দর থেকেও একটা ক্লাস আমি করেছিলাম তোমাদের, যারা দেখোনি দেখে নেবে। তো সেখানে বিভিন্ন বন্দর নিয়ে আমরা কথা বলেছি। ভারতের গভীরতম বন্দর হচ্ছে বিশাখাপত্তনম বন্দর, যেটি অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যে পড়ছে বিশাখাপত্তনম বন্দর, যেখানে গভীরতম পোতাশ্রয় অবস্থিত। পোতাশ্রয় যেখানে জাহাজ নোঙর করে, অর্থাৎ জাহাজ অবস্থান করার জায়গাটা, সেটা গভীরতম। তো বিশাখাপত্তনম যেখানে ডলফিন নোজ দেখা যায়। আচ্ছা, মারমাগাঁও পোর্ট যেটা আছে গোয়াতে, গোয়া রাজ্যে কোন পোর্ট কোন রাজ্যে সেটা প্রশ্ন আসে। কান্দালা পোর্ট যেটা গুজরাটে, একটা বিখ্যাত বন্দর কান্দালা পোর্ট, যার বর্তমান নাম দীনদয়াল উপাধ্যায় পোর্ট, মুম্বাই মহারাষ্ট্রে। এটা হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর, বৃহত্তম ও ব্যস্ততম বন্দর হচ্ছে কি? কান্দালা পোর্ট, এই সরি মুম্বাই পোর্ট। বৃহত্তম এবং ব্যস্ততম বন্দর বলতে গেলে মুম্বাই পোর্ট। আমাদের কলকাতা আছে ভারতের প্রাচীনতম বন্দর এবং নদী বন্দর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে। নর্থ সেন্ট্রাল অর্থাৎ উত্তর কেন্দ্রীয় রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ভারতের যে রেলওয়ে জোনগুলো রয়েছে তার মধ্যে আমাদের কলকাতাতে রয়েছে পূর্ব ভারতীয় রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে, দুটো রেলওয়ে সদর দপ্তর কলকাতা। তো এখানে নর্থ সেন্ট্রাল রেলওয়ে, যার সদর দপ্তর কোথায় আছে? মনে রাখবো, এলাহাবাদ। এখানে নর্থ সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার আছে। পাশাপাশি গোরখপুর যদি বলো, এটা হচ্ছে নর্থ ইস্টার্ন রেলওয়ে, উত্তর পূর্ব ভারতবর্ষের বলা হচ্ছে গোরক্ষপুর, এটা হেডকোয়ার্টার। সাউথ সেন্ট্রাল, দক্ষিণ সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর সেকেন্দ্রাবাদ, এবং বিলাসপুর হচ্ছে সাউথ ইস্ট সেন্ট্রাল, দক্ষিণ পূর্ব সেন্ট্রাল। শুধু সাউথ ইস্ট বললে, দক্ষিণ পূর্ব বললে সেটা কলকাতা হতো। সাউথ ইস্ট সেন্ট্রাল বলে মনে রাখতে হবে বিলাসপুর। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কার সমাধিস্থলের নাম শান্তিবন?
তো সঠিক উত্তর এখানে কি হবে? উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। ইন্দিরা গান্ধী কি শক্তি স্থল? সমাধিস্থল থেকেও একটা ক্লাস আমি তোমাদেরকে করিয়েছিলাম, একদম ডিটেলসে প্রচুর আছে, সেখানে একটু দেখে নেবে। বি আর আম্বেদকর হচ্ছে চৈত্যভূমি। চৈত্যভূমি তোমাকে বলতে হবে লাল বাহাদুর শাস্ত্রী, তার সমাধিস্থলের নাম কি, বা তার সমাধিস্থল কোথায় অবস্থিত, বলতে পারবে? উত্তর হবে বিজয় ঘাট। বিজয় ঘাট। মোহিনীআট্টম কোন রাজ্যের প্রচলিত নৃত্য? তো মোহিনীআট্টম কোন রাজ্যের প্রচলিত নৃত্য, এটা গতকালের হোমওয়ার্ক ছিল, গত দিনের। তো মোহিনীআট্টম এটি হচ্ছে কেরালার। যদি বলো কথাকলি, এটা কোথায়? কথাকলি এটাও কেরালার। তামিলনাড়ুতে আমরা পাচ্ছি ভারতনাট্যম। ভারতনাট্যম এটি হচ্ছে তামিলনাড়ুতে। মোহিনীআট্টম কথাকলি কেরালাতে। আচ্ছা, আজকের হোমওয়ার্ক থাকবে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? তো আজকের 26টি প্রশ্নের মধ্যে তোমার স্কোর কত হলো একটু কমেন্ট করে জানিয়ে দেবে। তো আমাদের প্রত্যেক ক্লাস যেগুলো করানো হচ্ছে সেগুলো পেতে দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো, এবং আমাদের TWS একাডেমি অ্যাপ তোমরা প্লে স্টোরে পাচ্ছ, সেখানে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হচ্ছে। ওকে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করো, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও। ওকে, টাটা, বাই।